আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অধ্যায় হলো লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। সবাই ছবির দিকে তাকা। এই দেখ, এরকম একটা ছবি, জ্যামিতিক ছবি, যাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। যেখানে দেখ, ওপরটা একটা বৃত্তাকার, বৃত্তর মতন শেপ, নিচটাও বৃত্তের মতন শেপ। ওপরটাও বৃত্তাকার, নিচটাও বৃত্তাকার। হ্যাঁ, এবার ওটা হলো ওই বৃত্তের কেন্দ্র, আর উপরে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও ড্যাশ। তা ও বিটা হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। এবার ও আর ও ড্যাশ যুক্ত করলে যে সরলরেখা পাচ্ছি তাকে আমরা অক্ষ বলবো। আর এই অক্ষটাই হবে এই যে চোঙ বা সিলিন্ডার, তার হাইট এইচ বা উচ্চতা। যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাসের সিলিন্ডার কীরকম দেখতে, লম্ব বৃত্তাকার চোঙের মতন দেখতে। ঠিক আছে, এইবার দেখ, এইবার যদি আমি ধর কাইচি দিয়ে মাঝখান থেকে কাটছি, যখন কাইচি দিয়ে মাঝখানে ধর কাট, ভালো করে দেখ এই হাইটটা কি হবে আর নিচে বৃত্তে যে পরিধি এটা কি হবে। ঠিক একটা আয়তাকার কাগজের মতন দেখতে হবে না? ভালো করে দেখতো, যখন এই চোঙের মাঝখান দিয়ে কাইচি দিয়ে কাটবো আমরা, তো ঠিক এটা কাটার পর এখান থেকে এই পাশটা একটা খুলে পড়বে, এখান থেকে এই পাশটা খুলে পড়বে, তখন একটি আয়তাকার শেপের মতন দেখতে হবে। এবার চোঙে যে হাইটটা ছিল ওই হাইটটাই হবে ওই আয়তাকার শেপের মতন দেখতে তার তার প্রস্থ। আর নিচে যে বৃত্তাকার শেপ যার পরিধি 2πr, যখন তাই কেটে ফেলছি, মাঝখান থেকে কাটছি, এই পাশ থেকে খুলে পড়বে, এই পাশ থেকে খুলে পড়বে, তখন এই 2πrটাই হবে ওই আয়তাকার কাগজের দৈর্ঘ্য, এই আয়তাকার কাগজের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখ, আমি প্রথমে বের করব লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে কি, এই চোঙের চার পাশে, যেমন আমার হাতের কাছে দেখ, এটা কি, এটা একটা চোঙের মতন দেখতে না? এটা চোঙ। তো এই চোঙের চারপাশের ক্ষেত্রফল, চারপাশে কতটা জায়গা জুড়ে অবস্থান করছে তার ক্ষেত্রফল আমরা বের করব। এবার 4% মানে কি, এই 4% মানেই হলো, যখন এই চোঙটা মাঝখান থেকে কেটেছি, এই 4% মানেই হচ্ছে এই আয়তাকার কাগজের ক্ষেত্রফলটাই হবে ওই চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। ভালো করে বোঝ, যখন এই আমার হাতের চোঙটা মাঝখান থেকে কাটলাম, দুটো ভাঁজ হবে, ঠিক দেখতে হবে আয়তাকার একটা কাগজের মতন, আয়তাকার সিটের মতন। তাই বলা হচ্ছে যে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আয়তাকার কাগজের ক্ষেত্রফল। এবার আয়তাকার কাগজের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 2πr, 2πr দৈর্ঘ্য, আর প্রস্থ কত? এইচটাই প্রস্থ। তা কত হলো? 2πrh বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2πrh বর্গ একক। এবার চলে আসি লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল বলতে আবার যদি দেখ, এই চোঙ তো সমগ্র তল বলতে কি, সমগ্র তল বলতে বোঝাবে চারপাশে উপরটা নিচটা। ভালো করে বল, চারপাশের উপরটা, উপরে বৃত্তাকার যে শেপ তার ক্ষেত্রফল, নিচের বৃত্তাকার শেপের ক্ষেত্রফল, তাই লেখা হচ্ছে। তো লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। এবার পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেয়েছি? 2πrh। আর কটা বৃত্ত আছে? দুখানা বৃত্ত, একটি বৃত্তের ক্ষেত্রফল πr²। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রফল কি হবে? 2πr²। এবার এখান থেকে দেখ 2πr কমন নিচ্ছি, আমরা কি পাচ্ছি? h প্লাস r এত বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো? 2πr ইন্টু h প্লাস r বর্গ একক। এবার চলে আসি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। এবার আয়তন বলতে, যেমন এই ছবির দিকে তাকা, এই যে চোঙ তার ভিতরে কত কিছু ধরবে, যেমন গ্যাসের সিলিন্ডার, এই গ্যাসের সিলিন্ডারে কতটা গ্যাস ধরে তাকে আয়তন বোঝায়। ঠিক আছে, ঠিক তেমনই তো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হবে? তার ফর্মুলা হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা।
ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, আর উচ্চতা কত? এইচ। তো কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঘন কেন? এই যে মাথায় একটা একক আর ক্ষেত্রফলের মাথায় দুটো একক, তো তিনটে একক হয়ে গেলো, তো একক কিউব হলো, তাই বলা হচ্ছে ঘন একক। ঘন একক, ঠিক আছে? যেমন দেখ না, ভূমির ক্ষেত্রফল, একটা ভূমির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এখানে এখানে এবার কতটা পরিমাণ তরল ধরবে বা কিছু ধরবে তাকে এইচ দিয়ে গুণ করছে, তাকে এইচ দিয়ে গুণ করলে পুরো জায়গাটা ভেতরে কতটা পরিমাণ আয়তন তা বুঝতে পারবো। ভূমি যে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাকে এইচ দিয়ে গুণ করলে ভিতরে পুরো জায়গাটার আয়তন বুঝতে পারবো। তো কত হলো আয়তন? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা চলে আসি কোষে, দেখো 8 নম্বর অঙ্ক। কোষে দেখো 8 অধ্যায় 15 নম্বর অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা কি বলছে? উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তো লেখ, ধরি চোঙের ব্যাসার্ধ আর ডেসিমিটার, তাহলে উচ্চতা কত হবে? তার দ্বিগুণ, 2r ডেসিমিটার। যদি ব্যাসার্ধ হয় আর, যদি ব্যাসার্ধ হয় আর, উচ্চতা কত হবে? 2r, উচ্চতা 2r। এবার বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তবে চোঙটির উচ্চতা কত হবে? তো প্রথমে ধরলাম ব্যাসার্ধ 8 ডেসিমিটার, উচ্চতা কত হবে? 2r ডেসিমিটার। তাহলে চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে এইচ বলতে 2r, এইচ বলতে 2r লিখে ফেল। কত হলো? 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এইবার বর্তমানে চোঙের উচ্চতা কত? 6r। কেন? বলেছে যদি উচ্চতা 6 গুণ বেশি হতো, তাহলে যে ব্যাসার্ধ ছিল আর, তার 6 গুণ কত হবে? 6r। যদি উচ্চতা 6r হয়, তাহলে সেই ক্ষেত্রে চোঙের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ঘন একক। এখানে এইচ কত? এখানে এইচ হচ্ছে 6r, এইচ হচ্ছে 6r, বসিয়ে দে। কত পেলি? 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ওকে, এবার দেখ প্রশ্ন অনুসারে কি বলেছে। এখন যে আয়তন পেলাম আর আগের যে আয়তন তার থেকে 539 ঘন ডেসিমিটার বেশি, মানে এখনের আয়তনের সাথে আগের আয়তন মাইনাস করলে এখন যে আয়তন, ধর এখন চোঙটা এত বড়, আগে ছিল চোঙটা এতটা, এখন যে আয়তন তার সাথে আগের আয়তন মাইনাস করলে 539 হবে, 539 হবে, মাইনাস করলাম। এবার দেখ কত পাচ্ছি? 4 পাই আর কিউব সমান 539। পাই মানে 22-এর 7, 4টা এখানে নিয়ে চলে আসলাম। আর কিউব কত হলো? সব সংখ্যা ওই পাশে নিয়ে চলে গেল। এবার দেখ 11 দুগুণে 22 আর 11 49 হয় 539। তো 49 গুণ 7 কত হয়? 7 গুণ 7 গুণ 7, আর নিচে 2 গুণ 2 গুণ 2। আর কত হলো? উপরে 7 কিউব বাই 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3 সূচক, আর পেলাম 7-এর 2। তাহলে চোঙের উচ্চতা কত পাবো? চোঙের উচ্চতা পাবো 2 ইন্টু আর, 2 ইন্টু 7-এর 2, 7 ডেসিমিটার। ওকে, বুঝতে পেরেছিস? আচ্ছা, পরের অঙ্ক যাই। পরের অঙ্ক বলছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি, লম্ব চোঙাকৃতি, হ্যাঁ, স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। একটা স্তম্ভ দেখতে পাচ্ছিস, স্তম্ভটা কীরকম দেখতে? চোঙাকৃতি, লম্ব চোঙাকৃতি। এই চারপাশ বলতেই বক্রতল, চারপাশ বলতেই বক্রতল। বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার, এবং এই স্তম্ভের আয়তন 924 ঘনমিটার। ওই স্তম্ভের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আর উচ্চতা কত? তো ধরি লম্ব চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ 8 মিটার, যেটা বের করতে বলে তাকে ধরতে হবে, ব্যাস বের করতে বলেছে, আমি ব্যাসার্ধ ধরলাম, এবং উচ্চতা h মিটার, এবং উচ্চতা h মিটার। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা চলে আসি
সুতরাং চোঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 264 বর্গমিটার। এবার বক্রতল বা চারপাশের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πRh সমান 264। তাই πRh কত পেলি? 264/2 ভাগ কর, তাই 2 1 2, 2 3 6 আর 2 2 4, 132। এটা 1 নম্বর দিয়ে বসে থাকলাম। এইবার চোঙ্গাকৃতির স্তম্ভের আয়তন বলেছে 924 ঘনমিটার। আয়তনের ফর্মুলা কি? πr²h সমান সমান 924। এটা নাম্বার 2 দিয়ে বসতাম। এবার কি করছি আমরা? 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করছি, 1/2 করছি, 1/2 করছি। 1-এ আছে πRh আর 2-এ πr²h। ঠিক আছে, এখানে 132/924। এখানে উপর নিচ থেকে দেখ, পাই কেটে গেল, এইচ কেটে গেল, উপরে একটা আর নিচে দুটো আর, তো 1/r হলো। আর এটা দেখ 132 924কে ভাগ করলে 132কে 7 দিয়ে গুণ করলে আমরা 924 পাই, মানে উপরে 1 গেল নিচে 7 গেল, 132 সাথে হয় 924। তো এখানে পাচ্ছি 1/r, এখানে 1/7। তা আর কত হলো? আর হলো 7। সুতরাং এবার আর এর মানটা 1 নম্বরে বসা। 1 নম্বরে কী ছিল? πRh = 132। তো পাই মানে 22/7, আর মানে 7, আর এইচ এর মান বের করতে হবে, সমান সমান 132। এইচ কত হলো দেখ, সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যা। আচ্ছা, এখানে 7 কেটে গেল, ঠিক আছে। এবার 22টা এখানে চলে আসলো। এবার দেখ 22/6 হয় 132, 22কে 6 দিয়ে গুণ করলে 132 হয়। এইচ কত পেলাম? 6। সুতরাং স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য কত পেলাম? 2r, 2 × 7 14 মিটার, এবং স্তম্ভের উচ্চতা কত পেলাম? 6 মিটার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল। এবার আমরা দেখি পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। কি বলছে? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ্গাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। জলের ট্যাঙ্ক প্রত্যেকের বাড়িতেই এখন দেখবি জলের ট্যাঙ্ক থাকে। ওই জলের ট্যাঙ্কটা কীরকম দেখতে হয়? চোঙ্গাকৃতি। খেয়াল করে দেখ, প্রত্যেকের বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক থাকে। আমাদের স্কুলে জলের ট্যাঙ্ক সবাই দেখেছিস। ওই ট্যাঙ্কটা কীরকম দেখতে? চোঙ্গাকৃতি। তো 9 মিটার উচ্চতা, ওই ট্যাঙ্কের উচ্চতা কত? 9 মিটার। জল পূর্ণ আছে। এবার কি করা হচ্ছে? 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। এবার ধর ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, তাই একটা পাইপ নিয়ে আসলাম। পাইপটা দেখ, পাইপটা দেখতে হবে চোঙ্গাকৃতি। পাইপ দেখতে কীরকম হয়? পাইপ দেখতে হয় পুরোপুরি চোঙ্গাকৃতি। তো এই পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। 36 মিনিটে ট্যাঙ্কটার সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য চাইছে। সবাই ছবির দিকে তাকাও। এই হলো আমাদের স্কুলে বা প্রত্যেকের বাড়িতেই থাকে জলের ট্যাঙ্ক, দেখতে চোঙ্গাকৃতি। এই ট্যাঙ্কের উচ্চতা কত বলেছে? উচ্চতা বলেছে 9 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধ কিছু বলেনি। ব্যাস চেয়েছে ব্যাস, তা ব্যাসার্ধ আননোন। আমি ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। উচ্চতা কত? এইচ 9 মিটার বলা আছে। আমি মিটার থেকে আসবো সেন্টিমিটারে। 9 × 100 900 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই ট্যাঙ্কটির আয়তনের সূত্র কি? πr²h। পাই বলতে 22/7, r²h মানে 900 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, মিটার থেকে আসলাম সেমিমিটার। কেন? ঘন সেন্টিমিটার থেকে আমরা বলতে পারি লিটার। এবার দেখ, যেহেতু পাইপটা একটা চোঙ্গাকৃতি, পাইপটা ধর একটা পাইপ, ধর নিচে একটা পাইপ আছে এখানে, একটা পাইপ যেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে। পাইপটা কীরকম হয়? পাইপটা হয় চোঙ্গাকৃতি, যার ব্যাসার্ধ কত বলেছে?
ব্যাস বলেছে, দেখ প্রশ্নে ব্যাস বলেছে 6 সেন্টিমিটার ব্যাস, তাই ব্যাসার্ধ কত হবে 6/2, 3 সেন্টিমিটার। উচ্চতা কত বলেছে 225। আচ্ছা, প্রশ্নে কোথাও উচ্চতা তো কথা উল্লেখ করেনি, প্রশ্নে বলেছে পাইপ দিয়ে মিনিটে 225 মিটার জল বেরিয়ে যায়। এর মানে কি, এই কথার মানে কি ওটা বুঝতে হবে। ধর এটা পাইপ, জল বেরোয় মানে কি 1 মিনিটে, মানে ওই পাইপ থেকে, একটা চঙ্গাকৃতির পাইপ থেকে সম্পূর্ণ জল বেরোতে টাইম নেয় 1 মিনিট। ওই 1 মিনিটে কত জল বেরোয়, 225 মিটার, 225 মিটার জল বেরোয়। এর মানে কি এখান থেকে এই চোঙের হাইটটাই 225 মিটার, চোঙে যতটা জল আছে এটা বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে। কত জল 225 মিটার বেগে, এত বেগে, মানে হাইটটা হচ্ছে 225 মিটার, তাই লেখা হচ্ছে উচ্চতা হলো 225 মিটার। তাকে 100 দিয়ে গুণ কর, 22500 সেন্টিমিটার। তাহলে পাইপ দিয়ে জল কত বেরোবে, আয়তন, জল বেরোচ্ছে মানে আয়তন, পাই r²h, পাই মানে 22/7, আর মানে 6/2, 6/2, আর উচ্চতা হলো 22500, এত ঘন সেন্টিমিটার। এখান থেকে কাটাকুটি কর, 2 3 6, 2 3 6 কত হলো 22/7 গুণ 9 গুণ 22500। এটা এটা কী পেলাম, এটা পেলাম পাইপ দিয়ে যে জল বেরোয় 1 মিনিটে, তাই না, পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরোয়। এখানে কিন্তু বলেনি যে 1 মিনিটে 225 মিটার জল বেরোয়, এটাতে আয়তন হতো। এখানে বলেছে 1 মিনিটে 225 মিটার বেগে, বেগ বলেছে 225 মিটার বেগে জল বেরোয়। এর মানে হলো এই হাইটটাই 225 মিটার। এবার চলে আসি, তাহলে আমরা কি বলতে পারি, 1 মিনিটে পাইপ দিয়ে জল বেরোয় 22/7 গুণ 9 গুণ 22500 ঘন সেন্টিমিটার। এবার বলেছে 36 মিনিটে জল খালি হয়ে যায়, ওই ট্যাঙ্ক থেকে 36 মিনিটে জল খালি হয়, তাই 36 মিনিটে পাইপ দিয়ে সমস্ত জল বেরিয়ে গেছে ট্যাঙ্কে। তো 36 মিনিটে জল কত বেরোবে, তাকে 36 গুণ কর, 36 গুণ এত। এখান থেকে আমরা কি বলতে পারি, তো প্রশ্ন অনুসারে এটা মানে হলো ট্যাঙ্কের পুরো জল, এই যে মানটা পেলাম এই মানটাই হলো ট্যাঙ্কে, এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের পুরো জল 36 মিনিটে পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই যতটা জল বেরোচ্ছে ওটাই হলো ওই ট্যাঙ্কের আয়তন, জলের আয়তন। তাই প্রশ্ন অনুসারে বলতে পারি এটাই সমান সমান 22/7 গুণ 900 গুণ r²। এবার এখান থেকে আর এর মানটা বের করবো, যেটা খুব সহজ। দেখ কী করে করছি, r² এক পাশে রাখলাম, r² এক পাশে রাখলাম, আর বাকি সমস্ত সংখ্যা এখানে নিয়ে চলে আয়। তার আগে দেখ 2 পাশ থেকে 22/7 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 36 গুণ 9 গুণ 22500, এই 900টা ভাগ করে দেয়। তাই এখানে 2খানা শূন্য কাটলাম, এখানে 2খানা শূন্য কাটলাম, 9 9 কেটে গেল। তাহলে 36 গুণ 225 গুণ কর, 225কে 36 দিয়ে গুণ কর, কত পাবি 8100। তা r² পেলাম 8100, আর কত হবে √8100, এটা 90 হবে। কেন 90কে 90তে গুণ কর, দেখ পাপি 81। একে আরও ভালো করে বলি, এটা মানে হচ্ছে 90²। তা আর কত হলো 90। তাহলে ট্যাঙ্কটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলি, ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ পেলাম 90, তাই ব্যাস কত হবে 2 × r, 2 গুণ 90 180 সেন্টিমিটার। তা আমরা ওই জলের ট্যাঙ্কের ব্যাস কত পেলাম 180 সেন্টিমিটার। খুব ভালো অঙ্ক ছিল। এবার চলে আসি আমরা পরের অঙ্ক। পরের অঙ্ক হলো 6 নম্বর অঙ্ক, দেখ বইতে আছে যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট, সমান ব্যাস সমান উচ্চতা সমান 3টি জার আছে। ওই 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ ছিল। ছবির দিকে তাকা, 3টি জার আছে, ওই 3টি চঙ্গাকৃতির জার,
তিনটি উচ্চতা সমান, ব্যাস সমান। এই তিনটি জারে এই প্রথম জারের 2/3 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে, দ্বিতীয়টির উচ্চতার 5/6 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড আছে, আর তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড রয়েছে। ওই তিনটি জারে অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, একটা বড় জার দেখতে পাচ্ছি, এই তিনটি জার থেকে লঘু সালফিউরিক অ্যাসিড আমরা একটা বড় জারে রাখলাম, ঠিক আছে। তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমিটার হয়, তাহলে উচ্চতা কত হয়ে গেল? এটা 4.1 ডেসিমিটার। তো প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? দেখ, ধরি সমান গ্যাস, এটা সমান ব্যাস হবে, গ্যাস না, সমান ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, ধরি সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের উচ্চতা h ডেসিমিটার। আমি ধরলাম এদের উচ্চতা হলো h, কত উচ্চতা? h ডেসিমিটার। তো প্রথম জারে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? মানে আয়তন πr²h। প্রথম জারে 2/3 অংশ আছে, তো প্রথম জারের উচ্চতা কি h হলেও, জারের উচ্চতা h হলেও যতটা পরিমাণ অ্যাসিড আছে তার উচ্চতা কত? 2/3h। তো এখানে হাইটটা হলো 2/3h। যেহেতু ব্যাস বলা আছে 1.4 ডেসিমিটার, ব্যাসার্ধ কত হবে? 1.4/2, মানে 0.7, এত ঘন ডেসিমিটার। দ্বিতীয় জারে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? পাই, আর একই 0.7 স্কোয়ার, আর 5/6 কেন হলো? কেন? এখানে যে অ্যাসিডটা ছিল তার এই জারের হাইটের 5/6 অংশ, মানে এইটুকুনি হাইট কত? এইটুকুনি হাইট ধর 5h/6, তো এখানে হাইটটা হলো 5h/6, মোট এত ঘন ডেসিমিটার। তৃতীয় জারে লঘু সালফিউরিক অ্যাসিড কত হবে? পাই, আর একই 0.7 স্কোয়ার ইন্টু 7h/9 কেন হলো? কারণ থার্ড নম্বর জারে ধর এতটা অ্যাসিড আছে, মোট হাইটের 7h/9, এতটা আমাকে এই হাইটটা নিতে হবে। আমি যখন অ্যাসিডের আয়তন মাপবো, অ্যাসিড তো পুরো জার জুড়ে নেই, অ্যাসিড তো ওই জারের উচ্চতার 7/9 অংশ আছে। অ্যাসিডটা এই জারের উচ্চতার 7/9 উচ্চতার 7/9 অংশ রয়েছে। তো যখন অ্যাসিডের আয়তন মাপবো তখন পুরো জারের হাইট নিলে হবে না, অ্যাসিডটা যতটা আছে ঠিক ততটা হাইট নিতে হবে। অ্যাসিডটা আছে ওই জারের উচ্চতার 7/9 অংশ পর্যন্ত, হাইট নিতে হবে 7/9h। তো কত হলো? 7/9h, ঠিক আছে। তা আমরা কি পেলাম? প্রথম, দ্বিতীয় আর তৃতীয় জারে অ্যাসিডের পরিমাণ পেলাম। এবার দেখ কী করছি, এই তিনটি জারের মোট অ্যাসিড কত হবে? ওই তিনটে জারে অ্যাসিড যোগ করতে হবে। আমি যোগ করলাম, ওই তিনটি জারের অ্যাসিডের পরিমাণ যোগ করতে হবে। প্রথম জার প্লাস দ্বিতীয় জার প্লাস তৃতীয় জার, যোগ করার সময় দেখ পাই আর স্কোয়ারটা কমন চলে আসছে, তাই পাই 0.7 হোল স্কোয়ারটা কমন চলে আসলো, ঠিক আছে। আর ব্র্যাকেটের ভেতর কী থাকছে? 2h/3 প্লাস 5h/6 প্লাস 7h/9, এত ঘন ডেসিমিটার। সবাই দেখতে পাচ্ছিস? এবার এলসিএম কর, দেখ 3 × 6 × 9 এলসিএম কর, কত হবে? 3 1 3, 3 2 6, 3 3 9, কত পেলি? 3 2 6, 6 3 18, এলসিএম হলো 18। এবার যার নিয়ম, লসাগুর যার নিয়ম, 3 6 18, 6 2 12, 6 3 18, 3 5 15, 9 2 18, 2 7 14, যোগ কর 12h প্লাস 15h প্লাস 14h যোগ কর, 41h/18 হলো, এত ঘন ডেসিমিটার, ঠিক আছে। এবার নতুন যে বড় জার আছে তাতে অ্যাসিড কত? ওই বড় জারের ব্যাসার্ধ আর বড় জারের হাইট নেবো,
ওই বড় জারের ব্যাস বলা ছিল 2.1, তাই ব্যাসার্ধ কত হবে 2.1/2 এত স্কোয়ার। তা পাই গুণ 2.1/2 স্কোয়ার ইন্টু হাইট কত বলা আছে 4.1। এবার কি করেছি, তাই নিশ্চয়ই প্রশ্ন অনুসারে ওই 3টি জারের অ্যাসিডটা ওই বড় জারে রেখেছি। ওই 3টি জারের অ্যাসিডটা আমরা কোথায় গেল, ছবি দেখ, সবাই ছবি দেখ। এই 3টি জারের অ্যাসিডটা আমি ওই বড় জারের মধ্যে রেখেছি। এর মানে কি, ওই 3টি জারের অ্যাসিডের আয়তন যা হবে ওই বড় জারের আয়তন সমান হবে। ওই 3টি জারের অ্যাসিডের আয়তন যা হবে বড় জারে সমান একই আয়তন হবে। এর মানে কি হলো, ওই বড় জারটার আয়তন সমান সমান এই 3টি জারের অ্যাসিডের আয়তন। এর মানে প্রথম জারের আয়তন অ্যাসিডের আয়তন প্লাস দ্বিতীয় জারের অ্যাসিডের আয়তন প্লাস তৃতীয় জারের অ্যাসিডের আয়তন সমান সমান বড় জারের আয়তন। কেন, এখানে পুরো অ্যাসিড ঢালা হয়েছে, পুরো ভর্তি হয়ে আছে। তাই আমি বলতে পারি, এবার দেখ ওই 3টি জারের অ্যাসিডের আয়তন যোগ করে আগে আমি বের করে রেখেছি, তো এটা মানেই হয়ে গেল এটা। এবার এখান থেকে আমাকে এইচের মানটা বের করতে হবে। আগে দুই পাশ থেকে পাই কাটলাম, তো শুধু এইচ কত হবে, এখান থেকে পাচ্ছি 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.1। এই 18টা ওই পাশে গেল, 18 হলো। আর নিচে কত হলো 0.7 ইন্টু 0.7। হ্যাঁ, আচ্ছা, এই 41টা এখানে আসলো, আর এখানে 2 গুণ 2 4 এখানে আগে থেকে ছিল। এবার কাজ কি, বাকিটা হলো পুরো ক্যালকুলেশান। ঠিক আছে, এটা পুরো করতে হবে ক্যালকুলেশান। খুব ভালো, এটা বাড়িতে করবি, করে আমাকে পুরো দেখাবি। করে আসবে 4.05, করে কত আসবে 4.05। তাহলে ওই 3টি জারের উচ্চতা কত পেলাম 4.05 ডেসিমিটার। এই 3টি জারে আমরা উচ্চতা কত পেলাম 4.05 ডেসিমিটার। ঠিক আছে, তো আজকে এত দূর থাকলো। ওকে, সবাইকে থ্যাংক ইউ।